আজ এসে উপস্থিত হয়েছেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বলুন, জানেন? জোরে বলুন। প্রধানমন্ত্রীর নামটা জোরে বলুন। তিনি কোন দল থেকে প্রতিনিধিত্ব করছেন? বিজেপি আরএসএস থেকে। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, জানেন? যে এক কান কাটা গ্রামের বার থেকে যায়, আর দু কান কাটা ভেতর থেকে যায়। কারণ আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু যিনি ট্রাম্প সাহেব, তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, বসে উনি ভারতবর্ষের নাগরিকদেরকে হাতে পড়া পড়িয়ে চাকার ফ্লাইটে করে ফেরত দিয়েছিলেন। মোদী সাহেবের মুখে কোনো কথা ছিল না, কারণ বড়বাবু হাতে শিকল পরিয়ে পাঠিয়েছেন। আর সেই মোদী তিনি আবার ভারতবর্ষের বুকে ভারতের মসনদ দখল করে বসে আছেন। আর সেই মসনদ, যে মানুষের ভোট নিয়ে তিনি মসনদে বসেছেন, আর সেই মানুষকে তিনি বেনাগরিক করার পরিকল্পনা করার জন্য দায়িত্ব দিয়েছেন ভারতবর্ষের নির্বাচন কমিশন, যিনি মোদী, বিজেপি, আরএসএস এর চটি চাটতে ব্যস্ত, সেই গণেশ কুমারকে দায়িত্ব দিয়েছেন। আর সেই গণেশ কুমার তিনি একটি গেঁজাখোরের মতো। আপনারা লক্ষ্য করবেন যে এলাকায় কিছু পার্টি ছেলে থাকে, নেশাখোর ছেলে থাকে, তারা সকালে একরকম কথা বলে আর সন্ধ্যাবেলা আরেক রকম কথা বলে। আর আমাদের বর্তমান ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, তার প্রধান হচ্ছে গণেশ কুমার। যখন এসআইআর এর নোটিফিকেশন জারি করেছিলেন, 11টা নথি 2002 সালের ভোটারে যাদের নাম আছে, যাদের বাপদাদাদের নাম থাকবে এবং তাদের পূর্বপুরুষরা কিনাদের 2002 এর ভোটে আছে, আর যার ভোট 2002 আছে তাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না, এটাই ঘোষণা ছিল। আর সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে যে আধার কার্ডটা লাগু করতে হবে, এটাই ছিল নোটিফিকেশনের মধ্যে। আর তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন মত প্রকাশ করে রাস্তার গেঁজাখোরের মতো নোটিফিকেশন বদল করে চলেছেন। যেটা বিএলও 2 যিনাদের উপরে দায়িত্ব দিয়েছেন, তিনাদের কাছেও যদি আমরা একান্ত আপন কথা বলি, কারণ তিনারা তো এই সমাজেরই মানুষ। কিছু আছে দালালি বৃদ্ধি করার জন্য, চটি চাটার জন্য আছে, তিনারা ডিস্টার্ব করছেন। যারা বিজেপি আরএসএস এর চটি চাটছেন, সেসব বিএলওরা হয়তো দালালি করছেন, কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের বিএলও আছে, বিএলও 2 আছে, এআরও আছে, তিনারা কিন্তু মানবিক দিক থেকে তাদের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলে থাকি, তিনারাও কিন্তু বুঝতে পারছেন না আসলে নির্বাচন কমিশনটা কি চাইছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নোটিফিকেশন জারি করছেন। সেজন্য বিএলও 2, বিএলও যিনারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তিনাদের উচিত ছিল এই বিষয়ে। আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই যে কোন ইস্তফা দিচ্ছে, কিন্তু বর্তমান সময় আমাদের এই চত্বরে কোনো বিএলওরা সেরকম কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আমরা তো আশাবাদী ছিলাম যে তিনারাই হয়তো মাঠে নামবেন, তিনারাই হয়তো এর প্রতিবাদ করবেন, যে আমরা সৎ জ্ঞানে জানা সত্ত্বে আমরা প্রতিবেশীর সঙ্গে একসঙ্গে বসবাস করি, আমরা কি করে বলতে পারি এই লোকটা বাংলাদেশ থেকে আসা, এই লোকটাটা রোহিঙ্গা থেকে আসা, এই মানুষটা ঘুষপেটিয়া, আমরা কি করে বলতে পারি? তাদের তো মানবিক দৃষ্টিতে তারাই তো সংঘবদ্ধ হয়ে মাঠে নামা উচিত ছিল, এবং তারা তাদের দায়িত্ব থেকে সরে যাওয়া দরকার ছিল। সেটা আমরা দেখতে পেলাম না। আর খসড়া তালিকা প্রকাশ হলো, যে খসড়া তালিকায় 58 লক্ষ বার
একটা ম্যাপিং হয়েছে, ম্যাপিং এর পরে 58 লক্ষ বাদ। আমরা ভাবছিলাম যে এটাই স্বস্তির হয়তো নিঃশ্বাস, মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস ছিল, কারণ 58 লক্ষ যিনারা মারা গিয়েছেন এবং কেউ ভোট ট্রান্সফার করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন, ঠিকই আছে। কিন্তু দেখলেন তাদের যে দলের কর্মকর্তারা, বিজেপি এবং আরএসএস এর কর্মকর্তারা এবং বাংলার যে কুলাঙ্গার, নাম বলতে যার ঘৃণা হয়, পূর্ব মেদিনীপুরের যে কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, তিনি যখন নোটিফিকেশন জারি হয়েছিল, তিনি মুখে বলছিলেন যে আমরা 1.5 কোটি রোহিঙ্গা দেখতে পাচ্ছি, 1.5 কোটি মানুষকে বাদ দিব। তাহলে কি এসআইআর করতে এসে নির্বাচন কমিশন কারুর দ্বারাই প্রভাবিত হচ্ছে নাকি? আর সেই প্রভাবিত হয়ে যখন দেখছে কোনো মতেই বাংলার মানুষকে বাদ দেওয়া যাচ্ছে না, আবার ভাবছিলেন যে রোহিঙ্গা খুঁজে পাবো, আবার ভাবছিলেন যে ঘুষপেড়িয়া ঢুকে গেছে, আবার ভাবছিলেন যে বাংলাদেশে এখানে এসে গেছে। যখন দেখলেন যে কোনোটাই তো মিলছে না, তাহলে আবার নতুন করে ধরা যাক, নতুন করে আবার শুরু করা যাক। আর সেই বিজেপি এবং আরএসএস দালালদের কথা শুনে বর্তমান নির্বাচন কমিশন তিনারা আবার গেঁজাখলের মতো নোটিফিকেশন জারি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার নতুন করে বিভিন্ন রকম ভাবে প্রকাশ করে চলেছেন। কখন বলছেন 6 জন, কত অপরাধ হলে এই কথা বলে যে একজন মায়ের কটা সন্তান আছে। আর এই কৈফিয়ত বর্তমান প্রজন্মের কাছে আজকে যদি আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে দেখি, 2, 3, 4 এর বেশি কারোর সন্তানই নেই, 1, 2জনেই যথেষ্ট। আর এই অপরাধের মতো যারা 6 সন্তানের মা, 6 সন্তানের বাপ, যাদের পিতার 6 জন সন্তান আছে, তাদেরকে নতুন করে নোটিফিকেশন জারি করছে। কত অপরাধ, কত নির্লজ্জ, জানে না যে এরা ভারতবর্ষের ইতিহাস জানে না, ভারতবর্ষের কৃষ্টি কালচার জানে না, যে আমরা যদি আমাদের পূর্বাত্তন, আমরা যদি আগের প্রজন্মকে দেখি, এটা উভয় সম্প্রদায়ের মধ্যে এবং মুনি ঋষি মানব মহামানব সবার ক্ষেত্রে একাধিক সন্তান ছিল। তারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানবতাকে শুধু হত্যা করছেন না, মানব সম্প্রদায়কে যে পুরস্কৃত করার জন্য এবং বাংলার কৃষ্টি কালচার, ভারতবর্ষের যে কৃষ্টি কালচারকে পুরস্কৃত করার জন্য এই যে বর্তমান বিজেপি এবং আরএসএস এর যে এজেন্ডাকে বাস্তবায়ন করছে, তাদের এজেন্ডার মধ্যে কোন মতাদর্শ ছিল? আমরা যদি লক্ষ্য করে দেখি যে আজ কম বেশি 80 বছর দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীনের যে লক্ষ্য ছিল যে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থাকবে, আর সেই জায়গাটায় যখন তারা সুনিশ্চিত করতে পারছেন না, তখনই তারা শেষে এসে নাগরিককে উৎখাত করার চিন্তা করছে। হ্যাঁ বন্ধু, আপনাদের উচিত ছিল আপনারা যে মসনদে বসেছেন, সেই মসনদে বসার জন্য এই নাগরিকের ভোটটা নিয়েছেন, এই নাগরিকদের আঙুলের ছাপের মাধ্যমে আপনারা ওই মসনদরা দখল করেছেন। আপনারা যদি এত নাগরিকত্ব প্রমাণ করতে চান, তাহলে তো আপনারা স্বইচ্ছায় আপনাদের মসনদ থেকে নেমে আসা উচিত ছিল। আপনারা নিজেদের মসনদ না ছেড়ে আপনারা মসনদে বসবেন আর সাধারণ মানুষকে তাদের জায়গা থেকে উৎখাত করার চিন্তাধারা করেছেন। ইতিহাস ভুলে গিয়েছেন, ইতিহাস আপনারা জানেননি। আবার কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হবে, আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তাই আমি আমাদের এই জায়গা থেকে আমরা এখানে হাজার হাজার মানুষ নিয়ে আসতে পারতাম। আমরা প্রশাসনিক কর্মকর্তাদেরকে এবং বিডিও অফিসে যে লেটার দিতে এসেছিলেন আমাদের প্রতিনিধিরা, আমরা খুবই অল্প সংখ্যক মানুষ জমায়েত করবো বলেছিলাম, সেজন্য আমরা অল্প মানুষ নিয়ে এসেছি। কারণ আজকে এই যে সমস্যাটা, এই সমস্যাটা কোনো মুসলিম মানুষের সমস্যা নয়, এটা কোনো হিন্দুর সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। আপনারা বিভিন্ন জায়গায় দেখুন, আপনারা বুঝতে পারছেন না। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে বুঝলে হবে না, সারা বাংলার দিকে লক্ষ্য করে দেখুন, যেভাবে মতুয়ারা, আদিবাসীরা, নবশূদ্ররা যেভাবে যাদেরকে নাগরিকত্ব না দেওয়ার নাম করে যাদেরকে পশ্চিম বাংলার বুকে ঢুকানো হয়েছিল, যারা 71-এ দাঙ্গার পরে এখানে এসেছিলেন,
যারা বর্ণ বিদ্বেষের কারণে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন, যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা, এই বর্তমান বিজেপি আরএসএস এর একটি অলিখিত ঘোষণাপত্র আছে, সেই তাদের তরফ থেকে সেই মানুষদেরকেও তারা নাগরিকত্ব থেকে বাদ দিচ্ছে। আপনারা দেখেননি অসীম সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, মতুয়াদের যে নেতারা আছে তারাও বিভিন্ন রকম ভাবে তারা বিভ্রান্তি করে ছড়া বেড়াচ্ছেন, এবং তারা আসলে হিন্দুদের বা মুসলিমদের বন্ধু শত্রু এটা নয়, আসলে বিজেপি আরএসএস। আপনারা যদি নাথুরাম বর্ষের দিকে লক্ষ্য করে দেখি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদিও বাঙালি ছিলেন, কিন্তু তার দিকে লক্ষ্য করে দেখি আমরা তাদের থিমটাকে যদি ধরি, তারা আসলে বাঙালির শত্রু। তারা বাঙালিকে নিশ্চিহ্ন করতে চায়, বাঙালিকে বাদ দিয়ে তারা এখানে বহিরাগত হিন্দিভাষী, উড়িয়াভাষী, তাদেরকে ভাষী মানুষদেরকে এখানে নিয়েছে, তাদের দ্বারাই ভোট পরিচালনা করতে চাচ্ছেন। আপনারা দেখেননি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গাড়িতে করে, বিভিন্ন এতে করে ফর্ম 7 নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এটা কোন কায়দায়? এটা বিহারের কায়দা করতে চাইছেন নাকি? বিজেপি আরএসএস কি চাইছে? যে এটা বিহারের কায়দায় আমরা যদি ফর্ম 7 পূরণ করে, বিজেপি পার্টি অফিস থেকে ফর্ম 7 পূরণ করছে, বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা বিভিন্ন এলাকা থেকে ফর্ম 7 পূরণ করে জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করে পূরণ করে জমা দিবে, এই যে একটা পরিকল্পনা করে বেড়াচ্ছে। আবার ফর্ম 6 নিয়েছে নতুন ভোটার। বহিরাগত বলতে আমি বহিরাগত দেশের বাইরের কথা বলছি না, ওই বহিরাগতর কথা বলছি যে বাংলার বাইরে থেকে, বাংলার বাইরের রাজ্য থেকে বিভিন্ন বহিরাগত মানুষকে নিয়েছে, সেই মানুষদেরকে ভোট তুলিয়ে এখানে বাংলা দখল করার জন্য যে বিজেপি এবং আরএসএস এর পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা লক্ষ্য করে রেখেছি রাজ্য সরকারের ব্যাপারে আমরা খুব একটা আশানুরূপ ফল পাইনি, কারণ রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল। তার দলের কমান্ডো ফিরহাদ হাকিম সাহেবের জন্য যদি ঝাঁপিয়ে পড়তে পারেন, তার দলের সৈনিক, তার দলের পুলিশ সুপার রাজীব কুমারের জন্য যদি তিনি নেমে যেতে পারেন, আর তিনার যে নথিপত্র বর্তমান সময় ইডির কাছ থেকে যদি তিনি বাঘিনীর মতো যেভাবে ছিনিয়ে নিয়ে এলেন, আমরা তো আশা করছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এইরকম একটা ভূমিকা দেখতে পাবো, যে জায়গায় বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, যেখানে বাঙালি মানুষদের অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছে, সেই বাঙালি মানুষদের জন্য তিনি তিনার ভূমিকা দেখাবেন। কিন্তু আমরা আশানুরূপ ফল পাইনি। আমরা তো এটা চাওয়ার দরকার ছিল না। এটা তিনি যেহেতু রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী হিসাবে বসে আছেন, তিনি তো এটাকে বাংলা এবং বাঙালির স্বার্থে এবং তিনার ভোট ব্যাংক সুরক্ষা করার স্বার্থে তিনি তো মাঠে নামা উচিত ছিল। তিনি তো আমাদের যে এই কাজগুলো তিনার করে দেওয়া দরকার ছিল, আমরা পাইনি। আর আমরা দেখছি আমাদের পরিযায়ী শ্রমিক ভাইরা উড়িষ্যায় যেভাবে নির্যাতন হচ্ছে, উত্তরপ্রদেশে যেভাবে নির্যাতন হচ্ছে, আমরা পশ্চিমবাংলার বাইরে যে পরিযায়ী শ্রমিকরা হিন্দু মুসলিম, হয়তো মুসলিমদের উপরে একটু বেশি মার চলছে, কিন্তু পরিশেষে আমরা বলবো যে বাঙালি মানুষদের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে নির্যাতন নামিয়ে আনা হচ্ছে, আমাদের রাজ্যের সেরকম কিছু ভূমিকা দেখতে পাচ্ছি না। কারণ আমরা যদি আমাদের কলকাতার দিকে লক্ষ্য করে দেখি, আমাদের কলকাতার টোটাল ব্যবসায়ী জোনটা বিহারি এবং মারোয়ারিদের হাতে চলে গিয়েছে, এবং আমরা আমাদের রাজ্যে, আমরা আমাদের হলদিয়া শিল্পনগরী আমরা যদি লক্ষ্য করে দেখি, হাজার হাজার উড়িয়া মানুষরা এসে বসবাস করছে। আমরা চাইনি, কারণ উড়িষ্যা এবং পশ্চিমবাংলা এটা ভারতবর্ষের বাইরে নয়। ভারতবর্ষের মানুষ তার রুটি রুজির ক্ষেত্রে, জীবিকা নির্বাহের ক্ষেত্রে সে যে কোনো জায়গায় অবাধ বিচরণ করতে পারবে, অবাধভাবে থাকতে পারবে, নিরাপত্তা নিয়ে থাকতে পারবে, অথচ সেই রকম আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এখান থেকে, আমরা হয়তো মানবিক দিক দেখাচ্ছি, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি
প্রশাসনিক দপ্তরটাকে কন্ট্রোল করে তিনি যদি প্রশাসনিকভাবে উড়িষ্যা রাজ্যকে চিঠি লিখতেন এবং উড়িষ্যায় যতদিন না এই বাঙালি শ্রমিকদের পুরো অত্যাচার বন্ধ না হয়, উত্তরপ্রদেশে বাঙালি শ্রমিকের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, ইউপিতে যদি বন্ধ না হয়, এমপিতে যদি বন্ধ না হয়, তাহলে আমরা আমাদের রাজ্যে আমরা তাদেরকেও সুরক্ষায় থাকতে দেব না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছিলেন যে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যায়, আস্তে আস্তে পিছন ঠেকতে ঠেকতে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আর দেশের সরকার, দেশের প্রশাসন যখন ব্যর্থ হবে, তখন জনগণ আইন হাতে তুলে নেবে। আমরা চাই না সেই দিন যেন বর্তমান সরকারকে দেখতে না হয়। তারা তাদের মানবিক দিক থেকে তারা কাজ করুক এবং দেশের জনগণের সুরক্ষার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য তারা যেন মানবিক দৃষ্টি নিয়ে কাজ করেন, এটাই আমরা আশা করব। আর পরিশেষে আমরা এই জায়গা থেকে বলতে চাই, আমরা বিভিন্ন দিন বিভিন্ন ব্লকে ব্লকে এবং জেলা পরিষদে আমরা ডিএম এর কাছেও ডেপুটেশন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, সাংগঠনিকভাবে আমরা দিব। কিন্তু আমরা এই জায়গা থেকে খুব হুঁশিয়ারির সঙ্গে বলতে চাই, যিনারা পিওলো আছে তিনারা কিন্তু এই সমাজের বাইরে নয়, যিনারা এরও আছে তিনারা কিন্তু এই সমাজের বাইরের মানুষ নন, আর প্রশাসনিক দপ্তরে যিনারা আছেন তিনারা কিন্তু কেউ এই সমাজের বাইরের মানুষ নন। তিনাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি এবং তিনারা যেন তাদের মানবিক দায়িত্ব পালন করেন, যে বাংলার বুকে একটাও যেন বৈধ নাগরিককে হ্যারাসমেন্ট না করা হয়। এসআইআর নির্বাচন কমিশন সে তার দিল্লির অফিস থেকে নোটিফিকেশন জারি করেছেন। আপনারা এখানে সরলীকরণ করে মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানবতাকে বাঁচানোর জন্য, মানবতার দিক থেকে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে কোন বৈধ ভোটার যেন বাদ না যায়। আর যেহেতু আজকে আমরা মহিষাদল বিডিও অফিসের সামনে এই প্রোগ্রাম করছি আর এই জায়গা থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, এখানকার বিএলও এবং এআরও যারা আছে এবং হিয়ারিং এ শুনানিতে যেসব মানুষরা আসবেন তাদেরকে যেন সহযোগিতা করে প্রত্যেকের যেন এই এসআইআর এর নাম এবং 2026-এর যে নতুন ভোটার লিস্টে যেন প্রত্যেকটা বৈধ মানুষের যেন নাম থাকে। আমরা প্রত্যেকে পাশাপাশি বাস করি, কে বাংলাদেশি কে রোহিঙ্গা আমরা জানতে পারি না, আর অমিত শাহ দপ্তর থেকে জানা যায় কে বাংলাদেশি কে রোহিঙ্গা।